অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত। এদিকে মিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের। 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলেছি, আপনারা এখন ফল খাচ্ছেন, বলছেন মির্জা আব্বাস। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে না পারলে দয়া করে বিদায় হন, বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো বিএনপি ও ইসলামী দলগুলোকে কাছে টানছে কেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনা শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে সব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো? অন্তর্বর্তী সরকারকে সাবধান করে হাসনাত বলেন, ইন্টারিম সাবধান, আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না। এদিকে মিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের। নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে আরিফ হোসেন নামে মিটার চোর চক্রের এক সদস্যের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের আখেরা গ্রামের বিসমিল্লা অটোমেটিক রাইস মিলে। মৃত আরিফ উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আলিফ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, আখেরায় অবস্থিত বিসমিল্লা অটোমেটিক রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় শক লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পেট ও হাতের কয়েক স্থানে পুড়ে যাওয়ার ক্ষতচিহ্ন রয়েছে এবং এক হাতে কাটিং প্লাস ধরা ছিল। বৃহস্পতিবার সকালে ওই মিলের কর্মচারী লিপন মিটারের পাশে ঘাসের জমিতে আরিফের লাশ পড়ে থাকতে দেখে। আরিফের ভাই স্বপন জানান, তার ছোট ভাই মাদকাসক্ত হওয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন আগে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। বিসমিল্লা অটোমেটিক রাইস মিলের এক কর্মকর্তা জানান, এর আগেও বিভিন্ন সময় তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। মিটার চুরির পর চোরেরা অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে, পরে টাকা পাঠানো হলে মিটারগুলো ফিরিয়ে দেওয়া হয়। এ নিয়ে এই বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলেছি, আপনারা এখন ফল খাচ্ছেন, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই। কিছু কিছু ছেলে বলে 17 বছর আপনারা কি করেছেন? আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে শুনতে হয় 17 বছরে কোনো কিছুই করে নাই। কেউ কি বলতে পারবেন বিএনপির নেতাকর্মীরা জেলে যায়নি? এমনকি তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আশ্চর্য হতে হয় কিছু কিছু ছেলে বলে 17 বছর বিএনপি কি করছে। আশ্চর্য হতে হয় কিছু কিছু ছেলে বলে 17 বছর বিএনপি কি করেছে। এটা তারা যারা বলে তারা মিথ্যার সাগরে বসবাস করে, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চায় না। মির্জা আব্বাস বলেন, একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। সামনে দেশের দুর্দিন মারাত্মকভাবে এগিয়ে আসছে। তিনি বলেন, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলেছি আবার বলছি, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা সেটা খেয়াল রাখবেন। আমরা বলতে কেবল বিএনপির কথা বলি নাই, আমরা সবার কথা বলেছি। আমি অনৈক্য দেশটাকে শেষ করে দেবে এমনটি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি হয়েছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে না পারলে দয়া করে বিদায় হন, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার প্রধান হিসেবে তার উপর আমাদের কোনো আস্থা নেই, আমরা তাকে চাই না। যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হন। তিনি বলেন, সরকারের ক্ষমতা আর মববাজি দিয়ে দেশের মানুষের উপর অত্যাচার চালালে তা মেনে নেওয়া হবে না। জিএম কাদের বলেন, সাংবাদিকরা রাজনীতিবিদদের প্রশ্ন করে, এটাই স্বাভাবিক। সেই জন্য সাংবাদিকদের চাকরি চলে যাবে, টিভি স্টেশন বন্ধ হয়ে যাবে, এমন কালচার আমরা দেখতে চাই না। আমরা এক ফ্যাসিবাদকে বিদায় করেছি, আরেক ফ্যাসিবাদকে গ্রহণ করতে নয়। আমরা এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে দিয়ে সংস্কার হবে এমনটা বিশ্বাস করেন না উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রধান হিসেবে তার উপর আমাদের কোনো আস্থা নেই, আমরা তাকে চাই না। তারা যে সংস্কারের কথা বলছে তা বাস্তবায়নযোগ্য নয়। তারা যে নতুন দল করেছে তা পুরনো স্টাইল আগাচ্ছে। চাঁদাবাজি ও শোডাউনের রাজনীতি করতে গিয়ে তারা কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়েছে। তিনি বলেন, যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হন।
বিএনপি ও ইসলামী দলগুলোকে কাছে টানছে কেন? এখন সক্রিয় থাকা প্রায় সব দলই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বিরোধী অবস্থানে রয়েছে। নির্বাচন হলে এই দলগুলোর মধ্যে বিএনপি ক্ষমতায় আসবে, এই ধারণা তৈরি হয়েছে রাজনীতিতে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে এই নির্বাচনে তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী যেহেতু নেই, সেই কারণে তারা এখন কোনো জোট করতে চান না। দলটি এবার স্বতন্ত্র অবস্থানে থেকে দলগতভাবে নির্বাচন করতে চাইছে। তবে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে বিএনপির সঙ্গে আন্দোলন করেছে বাম, ডান ও ইসলামপন্থী বিভিন্ন দল। বিএনপির কাছে ওই দলগুলোর একটা চাওয়া রয়েছে, ফলে এই দলগুলোর জন্য বিএনপি কিছু আসন ছেড়ে দেবে এবং সেক্ষেত্রে এক ধরনের সমঝোতা হবে। দলটির নেতারা বলছেন, যুগোৎপত আন্দোলনে থাকা দলগুলোর বাইরেও ইসলামপন্থী বিভিন্ন দলকে কাছে রাখতে চাইছে বিএনপি, সেই জন্য তারা আলোচনাও চালাচ্ছে। আর এসব দলকে কাছে রেখে জোটবদ্ধ না হয়ে একটা বলয় তৈরির ক্ষেত্রে আসন দিতে হবে বিএনপিকে। দলটি সেই ধরনের সমঝোতায়ও যেতে পারে বলে মনে হয়েছে। নির্বাচনে জামায়াত ছাড়া ইসলামপন্থী অন্য দলগুলোর নেতাদের এককভাবে জয়ী হওয়ার নিশ্চয়তা নেই, ফলে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তাদের জেতার সম্ভাবনা থাকে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে দলগুলোর বেশিরভাগই বিএনপির দিকে ঝুঁকবে এবং তাতে ইসলামপন্থীদের ঐক্যের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলেই বিশ্লেষকরা মনে করেন। ভোটে ইসলামপন্থীদের প্রভাব কতটা, কেন তাদের নিয়ে টানাটানি? ইসলামী দলগুলো অতীতের নির্বাচনের পরিসংখ্যান কিন্তু বেশি নয়। গত 3টি নির্বাচন ছিল বিতর্কিত। এর আগে 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনে সব দল অংশ নিয়েছিল। সেই নির্বাচনে জামায়াত অংশ নিয়েছিল বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে। ওই নির্বাচনে জামায়াতের ভোট ছিল 4.70%। অন্য ইসলামী দলগুলোর ভোটের হার দেখা যায় 1%-এরও নিচে। এখন তাদের ভোট বাড়তে পারে বলে বিশ্লেষকরা বলছেন, কিন্তু এরপরেও এসব দলের এককভাবে নির্বাচন করে জয়ী হওয়া বেশ কঠিন। ফলে তাদের দিক থেকে বড় দল বা জোটের সঙ্গে আসন সমঝোতা করার একটা তাগিদ থাকে। এছাড়া তাদের কাছে টানার ক্ষেত্রে বিএনপি বা বড় দলগুলোর চিন্তা থাকে তাদের সমর্থনে দলের সংখ্যা বাড়ানো, নিজেদের একটা বলয় তৈরি করা। তবে ভোটের হার কম হলেও ইসলামী দলগুলোর সারা দেশে কিছু ভোট আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোট না থাকলেও ইসলামপন্থী দলগুলোর সঙ্গে থাকলে এরও একটা রাজনৈতিক প্রভাব রয়েছে। এসব বিবেচনায় এবার বিএনপি ও জামায়াত তাদের পৃথকভাবে কাছে টানার চেষ্টায় রয়েছে। অতীতেও সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক যেসব নির্বাচন হয়েছে, সেই সব নির্বাচনে বড় দলগুলোর ইসলামী দলগুলোকে কাছে রাখার চেষ্টা আরও বেশি ছিল। ইসলামী দলগুলোর মেরুকরণের প্রশ্নে অনিশ্চয়তা কেন? দেশে 50টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, এর মধ্যে ইসলামী দল 11টি। নিবন্ধিত ইসলামী দলগুলোর মধ্যে নানা মত রয়েছে। এতে কাউমি মাদ্রাসা ভিত্তিক দল যেমন রয়েছে, একই সঙ্গে ধর্মীয় নেতা বা পীরদের দলও রয়েছে। সেখানে মাজার কেন্দ্রিক তরিকত ফেডারেশন, সুপ্রিম পার্টির মতো দলও রয়েছে। এছাড়া নিবন্ধিত দলের বাইরে ইসলামী দলের সংখ্যা অনেক। এর কোনো সঠিক পরিসংখ্যান দলগুলোও দিতে পারে না। ফলে ইসলামী সব দলকে এক জায়গায় এনে এক বাক্সে ব্যালট পাঠানো দুরূহ ব্যাপার। এটা এসব দলের নেতাদেরও অনেকেই মনে করেন। অন্যদিকে ঐক্যের চিন্তা নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে নির্বাচন নিয়ে আসা, হয়ে আসা এবং ক্ষমতার কাছাকাছি থাকাটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। ফলে বেশিরভাগ দলেরই বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাওয়ার চিন্তা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। বিএনপিও বিভিন্ন দলের সঙ্গে যে আলোচনা চালাচ্ছে, তাতে ইসলামপন্থী অনেক দল অংশ নিচ্ছে। এমনকি যে 5টি দল ঐক্যের চেষ্টা করছে, তাদের একাধিক দল বিএনপির সেই আলোচনায় অংশ নিয়েছে। বড় দল যখন আসন সমঝোতার ভিত্তিতে কাছে রাখতে চাইবে, তখন ঐক্যের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকছে। জামায়াত এবং অন্য ইসলামী দলগুলোর কয়েকজন নেতাও বলেছেন, নির্বাচনে